চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে পোল্ট্রি খেয়েছেন ইসরায়েলের সাথে। জি হ্যাঁ, গত কয়েকদিন আগে উনি ডোনাল্ড ট্রাম্প বলেছে যে প্যালেস্টাইনের এই যে গাজাকে ইসরায়েলের সাথে জুড়ে দেওয়া যাবে না, সেই অনেক হয়েছে, এখন সেটা বদলাতে হবে সিদ্ধান্ত। সেটা কোনো ক্রমে সম্ভব হবে না, অনেক হয়েছে। এটা ইসরায়েলের চরম ডানপন্থী যে নেতাগুলো এবং নেতানেহ, এদের জন্য একটা বিশাল বড় ধাক্কা হয়ে গেছে। তাদের স্বপ্ন আর বাস্তবায়িত হওয়ার পথে না। এটা এমনিও স্বপ্ন বাস্তবায়িত হতো না। যখন বলা হচ্ছিল যে গাজাকে ইসরায়েলের সাথে জুড়ে দেওয়া হবে, প্যালেস্টাইনের কিছু অংশ ইসরায়েলের সাথে জুড়ে দেওয়া হবে, তখন আরব নেতাগুলো একসাথে একটা বৈঠক করেছে সবাই, বিশেষ করে কাতারে অ্যাটাক করার পরে। কাতারে অ্যাটাক করার পরে আরব নেতাগুলো সবাই বৈঠকে বসেছে, যে নেতাগুলা নারী গাড়ি বাড়ি ছাড়া কিছু বুঝতো না, নারী গাড়ি বাড়ি ছাড়া কিছু বুঝতো না, তাদের কিছুটা হোশ জ্ঞান ফিরেছে। তারা বৈঠকে বসেছে। যে কাতার ছিল ইসরায়েলেরও খুব বন্ধু এবং আমেরিকারও খুব বন্ধু। কাতার মিডল ইস্টে কাতার, সৌদি আরব, এই সব দেশগুলো আমেরিকাকে ইজারা দিয়েছিল, মনে করেছিল আমেরিকা তাদের রক্ষা করবে। কিন্তু ঘটনা হয়েছে বিপরীত। হঠাৎ করে ইসরায়েল আক্রমণ করে বসছে কাতারে, এবং না জানিয়ে। তো এই শোনা যায়, আক্রমণের পূর্বে 1 ঘন্টা আগে নাকি নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে আলাপ করেছে। ডেফিনিট এটা তো সবাই বুঝে গেছে যে ট্রাম্পের অনুমোদন সাপেক্ষে এই আক্রমণটা হয়েছে। এখন সব আরব রাষ্ট্রগুলো একজোটে মিটিং করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে একটা সংকেত দিয়েছে। বলেছে যদি গাজাকে ইয়ের সাথে দেওয়া হয়, মিশিয়ে একীভূত করে দেওয়া হয়, প্যালেস্টাইনের কিছু অংশকে যদি ইসরায়েলের সাথে একীভূত করে দেওয়া হয়, তাহলে সেটা পরিণতি ভালো হবে না। ট্রাম্প কিন্তু কিছুটা পাগলা এবং কিছুটা কিন্তু চালাকও আছে, আবার বুঝে ফেলেছে সে। তার পরক্ষণে সে এই বিবৃতিটা দিয়েছে এবং সে পুরো ইউটার্ন নিয়েছে, পোল্ট্রি খেয়েছে। এটাতে নেতানিয়াহুর পরিকল্পনা, ইসরায়েলের যে সম্প্রসারণবাদী নেতাগুলো, ডানপন্থী নেতাগুলো এবং নেতানিয়াহু বিশাল এক ধাক্কা খেয়েছে। কারণ আমেরিকা ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই, সে যতই বিড়বিড় করুক না কেন। এখন ট্রাম্প চিন্তা করলো, এইটা যদি করে, আরব নেতারা একসাথে মিটিং করেছে অলরেডি, সৌদি আরব পাকিস্তানের সাথে একটা ট্রিটি চুক্তি করেছে, প্রতিরক্ষা চুক্তি, যেটা আন্ডারে সেই চুক্তিতে উল্লেখ আছে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে পাকিস্তানও আক্রান্ত হয়েছে, এবং পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করবে সৌদি আরব আক্রান্ত হয়েছে। এক দেশকে সহযোগিতা করবে যখন এরকম অবস্থা হবে। এর মধ্যে পাকিস্তানের সাথে সামরিক চুক্তির ভিতর পাকিস্তান খোলাসা না করলেও পাকিস্তানের পারমাণবিক ছাতার ইংরেজিতে আমব্রেলা বলে, বাংলায় ছাতা বলে, এই পারমাণবিক ছাতার নিচে সৌদি আরব আশ্রয় গ্রহণ করেছে। এখন কাতারও নাকি শোনা যাচ্ছে, কাতারও এই একই রকম চুক্তি করবে। শোনা যাচ্ছে ইরানও একই রকম চুক্তি করবে পাকিস্তানের সাথে। পাকিস্তান অলরেডি বাংলাদেশকে আহ্বান জানিয়েছে চুক্তি করার জন্য, প্রতিরক্ষা চুক্তি করার জন্য। ভারতের মাথা ব্যথা কারণ হয়ে গেছে। ভারত হুমকি দিয়েছে পরোক্ষভাবে। সিংলা, একজন সাবেক রাষ্ট্রদূত সিংলার মধ্যে মনে হয় একটু জ্ঞানের কম আছে। জানু রাজনীতিবিদ, কূটনীতিক হলো, ভৌগোলিক জ্ঞানটা এবং ঐতিহাসিক জ্ঞানটা মনে হয় কম আছে তার। সে হুমকি দিলে, এবং বাংলাদেশি, তুমি সিংলা, তুমি ইন্ডিয়ার একজন, তোমার ইন্ডিয়ার থেকে চীনের শক্তি অনেক গুণে বেশি। তোমার লাদাখ নিয়ে নিয়েছে, তুমি কিচ্ছু করতে পারো না, হুমকি দাও বাংলাদেশকে। তোমার লাদাখ 1963 সালের যুদ্ধে নিয়ে সেখানে সামরিক বেস করেছে।
গত বছর অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে, কিচ্ছু করতে পারো না, অস্বীকার করো তোমরা, কিচ্ছু হয় না, কিচ্ছু নেয় না, এগুলা বলো তোমরা, কিন্তু সবাই জানে একদিন না একদিন তোমার চিকেনটা কেটে দিবে এই চীন। তুমি বাংলাদেশকে হুমকি দাও, পারো খালি বাংলাদেশের সাথে, ছোট এই দেশটার সাথে শত্রুতা করা, এই দেশকে হুমকি দেওয়া। আর বাংলাদেশ একটা স্বাধীন দেশ, জাতিসংঘের সনদনে একটা স্বাধীন দেশ, সে যে কারোর সাথে সামরিক চুক্তি করতে পারবে। 15 বছর সেবাদাসী ছিল তোমাদের, পুতুল সরকার, হাসিনার মতো পুতুল ছিল তোমাদের সেবাদাসী হয়ে। তখন একরকম চলেছে, এখন এটা চলবে না। বাংলার জেনজিরা আন্দোলন করে অধিকার ফিরিয়ে এনেছে, অনেক 80% চলে এসছে অধিকার। তো তোমার কথা এখন ভারত, তোমাদের কথা এখন আর বাংলাদেশ চলবে না। আর প্রয়োজনে বাংলাদেশ, আমরাও আহ্বান জানাই বাংলাদেশ সরকারকে পাকিস্তানের সাথে সামরিক প্রতিরক্ষা চুক্তি করুক, যাতে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে সৌদি আরবে অংশগ্রহণ করেছে, ইরানও করবে বলেছে, কাতারও করবে এবং অন্যান্য মিডল ইস্টের দেশগুলো করবে, সেভাবে আমরা যেন সেই ছাতার নিচে অংশগ্রহণ করতে পারি। তখন এই ভারতের দাদাগিরি, এই হুমকি ধুমকি দেওয়া, এগুলা একেবারে মাটিতে পড়ে যাবে। ভারতকে এমনও কেউ পাত্তা দেয় না। ভারতের প্রতিবেশী কোনো একটা দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, চীনের সাথে সম্পর্ক ভালো নেই, পাকিস্তানের সাথে ভালো নেই, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করেছে, নেপালের সাথে খারাপ, নেপাল একটা হিন্দু দেশ, সেটার সাথে সম্পর্ক খারাপ করেছে, ভুটানের সাথে সম্পর্ক খারাপ করেছে, তারপর এদিকে মালদ্বীপের সাথে সম্পর্ক খারাপ করেছে, ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক খারাপ, বার্মার সাথে সম্পর্ক ভালো নেই, আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো নেই, আমেরিকার জুতার বাড়ি মেরেছে মোদিকে গালের মধ্যে, তারপর কানাডার সাথে সম্পর্ক ভালো নেই, সুইজারল্যান্ড ভারতকে ব্যবসায়িক অনেক সুবিধা দিত, সেগুলি কেড়ে নিয়েছে, সুইজারল্যান্ড বন্ধ করে দিয়েছে, এবং আমেরিকা 50% ট্যারিফ দিয়েছে ভারতকে গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্টের মধ্যে। আর কোনো মানুষ যদি আমেরিকাতে যায় এবং ব্যবসা করতে অথবা চাকরি করতে, তাকে এই 1000 কত ডলার জানি, 10,000 কত ডলার ফি দিতে হবে, অর্থাৎ বাংলাদেশের টাকায় যা মূল্যমান 1,21,00,000 টাকা। এখন ভারতের সব দিক দিয়ে ভারতের দুনিয়াটা সংকুচিত হয়ে গেছে সারা বিশ্বের সাথে। সে আমাদের সাথে দাদাগিরি করে, সে দাদাগিরি করেছিল পাকিস্তানের সাথে। পেহেলগাম ইস্যু নিয়ে রাতে আক্রমণ করে বসছিল, পাকিস্তান হুঁশিয়ারি করেছিল আক্রমণ না করার জন্য, সে তোয়াক্কা না করে মোদি চাওয়ালা আক্রমণ করে বসছে পাকিস্তানকে। তার ফল কী হয়েছে, 2-3 দিনের মাথায় 7টা ফাইটার প্লেন ফেলে দিয়েছে, তার মধ্যে 4টা নাকি রাফায়েল। ভারত অস্বীকার করলো, রাফাইলের অস্বীকার করা নেই, এবং ইজেক্টার সিট যারা সরবরাহ করে তাদের হিসেবে 4টা ইজেক্টার সিট হয়েছে, তারা এটা জানিয়েছে। এবং এই 4টা রাফাইল, 2টা, একটা হচ্ছে সুখোই SU, এটা রাশিয়ান মেড, আর একটা হচ্ছে MiG-29, এগুলো রাশিয়ান মেড, আর একটা কোন জানে, মোট 7টা প্লেন ভূপাতিত করেছে, এবং শত ড্রোন মেড ইন ইসরায়েল ভারতে ইউজ করতে, এই ড্রোনগুলো এগুলা ফেলে দিয়েছে। ভারতের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত পাকিস্তানকে রাতারে কাপুরুষের মতো আক্রমণ করে বসছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং শিশু পর্যন্ত রেহাই পায়নি ভারতের আক্রমণ থেকে। বেসামরিক জায়গায় আক্রমণ করেছে। আর পাকিস্তান দেখে ভারতের প্রত্যেকটা সামরিক জায়গায় আঘাত করে দিয়েছে। ভারত আর না পেরে, ভারত বুঝতে পেরেছে যুদ্ধতে ভারত হেরে গেছে, তাড়াতাড়ি ট্রাম্পের শরণাপন্ন হয়েছে এবং ট্রাম্পকে অনুরোধ করেছে। ট্রাম্প তখন দোনো পক্ষে কথা বলে, ট্রাম্প পাকিস্তানের সাথে কথা বলে যুদ্ধটা বন্ধ করেছে। আর এরপরে মোদি যখন এটা থেকে রেহাই পেয়েছে, মোদি তখন সুর বদলাই ফেলছে। মোদি চাওয়ালা বলছে যে তারা কথায় যুদ্ধ বন্ধ করে না, ট্রাম্পের কথায় মোদি যুদ্ধ বন্ধ করেছে। তুমি মোদি বললে, আর সবাই তোমার মতো চাওয়ালা, তো তোমার মতো মূর্খ, তুমি বললে সবাই শুনে নিবে। তোমাদের দেশটা যে পতনের মুখে, তোমাদের দেশটা যে টুকরো টুকরো হয়ে যাওয়ার মুখে, সেটা অলরেডি আমরা বুঝতে পারছি, আমাদের 6th সেন্সে সেটা ধরা পড়ছে। ধন্যবাদ।
চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার ইসরায়েলকে চাপে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য যিনি তেল আবিবের বন্ধু হিসেবে পরিচিত, তিনি এবার হাঁটলেন উল্টো পথে। We have to stop the war in Gaza immediately. We have to stop it. ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প স্পষ্ট জানান, অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হবে না। তিনি বলেন, যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে। এই বক্তব্যে শুধু নেতানিয়াহুর পরিকল্পনা নয়, ইসরায়েলের ডানপন্থীদের দীর্ঘদিনের স্বপ্ন বড় ধাক্কা খেল। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এই ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন এবং নিজের প্রশাসনের নীতিতেও নাটকীয় মোড় ঘুরিয়ে দিলেন। My administration will lead an international effort to enforce biological weapons convention. বহু বছর ধরে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে সরব ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতারা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো সম্ভাবনা ধ্বংস করাই তাদের লক্ষ্য। সাম্প্রতিক মাসগুলোতে এই দাবি আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র এতদিন সমর্থক থাকলেও ট্রাম্পের স্পষ্ট অবস্থান ইসরায়েলি রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। নিজ দেশের ডানপন্থীদের চাপের পাশাপাশি আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আরব দেশগুলোর নেতারা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। আরব বিশ্ব ট্রাম্পকে সতর্ক করে, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে অস্থিরতার ভয়াবহতা অকল্পনীয় হবে। এই সাক্ষাতের পরেই ট্রাম্পের এই ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন কূটনীতিকরা। Climate change, no matter what happens, you're involved in that. গত কয়েকদিনে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। এই অবস্থানে নতুন গতি এসেছে ট্রাম্পের বক্তব্যে। আন্তর্জাতিক মহল বলছে, মার্কিন প্রেসিডেন্ট কার্যত এই সমাধানকেই সমর্থন জানালেন। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে বসতি স্থাপন অব্যাহত রেখেছে তেল আবিব। বর্তমানে 27 লাখ ফিলিস্তিনের মধ্যে 7 লাখের বেশি ইসরায়েলি সেখানে বসবাস করছে। বিশ্বের অধিকাংশ দেশ এই দখলদারিকে স্বীকৃতি দেয়নি। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর ইসরায়েল এই বসতি বিস্তার আরও জোরালো করেছে, যা আন্তর্জাতিক আইনে স্পষ্ট অবৈধ। সৌদি আরব সহ আরব বিশ্বের একাধিক দেশ ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট করে, পশ্চিম তীর যুক্ত করা হলে এর পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। আঞ্চলিক সংঘাত রোধে এটি ইতিবাচক বার্তা দিয়েছে। ফিলিস্তিনি নেতৃত্ব মনে করছে, ট্রাম্পের এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখা দিয়েছে। এতদিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের একতরফা মিত্র ভাবা হলেও এই বক্তব্যে তারা দেখছে এক নতুন কূটনৈতিক সুযোগ। বিশেষ করে গাজার মানবিক বিপর্যয় ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্পের অবস্থান ফিলিস্তিনির পক্ষে বড় সমর্থন হিসেবেই ধরা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে প্রতিক্রিয়া জানাবে নেতানিয়াহু। বিশেষজ্ঞদের মতে এর ফলে তিনি উভয় দিকের চাপের মুখে পড়বেন। নিজ দেশে ডানপন্থীদের কঠোর দাবি ও যুক্তরাষ্ট্রের কড়া বার্তা। ট্রাম্পের এই বার্তা মধ্যপ্রাচ্যে এক নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র এতদিন ইসরায়েলের নিরঙ্কুশ মিত্র হিসেবে পরিচিত হলেও এখন স্পষ্টই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে দুই রাষ্ট্র সমাধানের পথে এক ধাপ এগোলো। আন্তর্জাতিক মহল মনে করছে, এর ফলে শুধু নেতানিয়াহুর পরিকল্পনায় নয়, সমগ্র অঞ্চলের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Will hear an address by His Excellency Benjamin Netanyahu, Prime Minister of the State of Israel. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. Please order in the hall. 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 Please order in the hall and please be seated. Please order in the hall. Mr. President, the families of our dear hostages languishing in the dungeons of Gaza, ladies and gentlemen, last year I stood at this podium and I showed this map. It shows the curse of Iran's terror axis. আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর ব্যস্ত, তখন বাইরে হাজারো মানুষ জড়ো হয়েছে, হাতে হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে ক্ষোভ, স্লোগান উঠছে, গাজায় গণহত্যা বন্ধ করো, নেতানিয়াহু বিদায় হও। যেন পুরো শহরটি এক মুহূর্তের জন্য যুদ্ধবিরোধী কণ্ঠের মঞ্চে পরিণত হয়েছে। এই সময়েই জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে ওঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গণহত্যার দায় মাথায় নিয়ে ভয়ঙ্কর খুনি এই রাষ্ট্রপ্রধান আজ যেন একেবারে একা। তাকে দেখেই বদলে যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ। নেতানিয়াহু মঞ্চে পা রাখার আগেই অনেক প্রতিনিধি আসন ছেড়ে বেরিয়ে যান। ফাঁকা চেয়ারের ভিড়ে দাঁড়িয়ে তিনি শুরু করেন বক্তৃতা। তার বক্তৃতা সমালোচকদের কাছে বিভীষিকার পুনরাবৃত্তি।
নেতানিয়াহু গলা উঁচিয়ে বলেন, আমরা এখনো কাজ শেষ করিনি। গাজায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল থামবে না। তার কণ্ঠে উগ্র দৃঢ়তা, কিন্তু চারপাশের প্রতিক্রিয়া বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র ছাড়া প্রায় সব পশ্চিমা মিত্র দেশই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। গত কয়েকদিনেই ইউরোপের একাধিক রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা নেতানিয়াহুর ভাষায় লজ্জাজনক সিদ্ধান্ত। কিন্তু বাইরে নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়ানো মানুষরা ভিন্ন ভাষায় কথা বলছে। প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্টের এক কর্মী বলেন, এই শহরে নেতানিয়াহুর কোনো স্বাগত নেই। 60,000-এরও বেশি প্রাণহানি ঘটিয়ে যিনি যুদ্ধ চালাচ্ছেন তাকে আমরা কখনোই গ্রহণ করব না। জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু যখন তার পুরনো যুক্তি ফিরিয়ে আনেন, 2023 সালের অক্টোবরের হামলার কথা স্মরণ করিয়ে বলেন, 1,000-এরও বেশি নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। আমরা যদি আজ থেমে যাই তবে সন্ত্রাসীরা আরো শক্তিশালী হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যুদ্ধ কি সত্যিই নিরাপত্তা বয়ে আনছে? প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 65,000। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুদ্ধাপরাধের অভিযোগে। জাতিসংঘের নিজস্ব তদন্ত কমিশন পর্যন্ত স্পষ্ট বলেছে, গাজায় যা ঘটছে তা গণহত্যা। তবুও নেতানিয়াহু অস্বীকারে অনড়। তিনি দাবি করেন, আমরা যদি গণহত্যা চালাতাম তবে জনগণকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিতাম না। তার বক্তব্যে হামাসকে অভিযুক্ত করা হয় খাদ্য ও ত্রাণ আত্মসাতের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAIDর একটি রিপোর্ট বলছে এর কোনো প্রমাণ নেই। জাতিসংঘের ভেতরে যখন এই বক্তৃতা চলছিল তখন বাইরে সড়কে প্রতিবাদের ঢেউ। নিউ ইয়র্ক সিটির আকাশে শোনা যাচ্ছিল শীষ, স্লোগান আর বিক্ষোভকারীদের ঢাকের আওয়াজ। অনেকের হাতে নিহত শিশুদের ছবি, অনেকের গলায় কালো কাপড়। এক তরুণী চিৎকার করে বলছিলেন, এটা মানবতার লড়াই, গাজার প্রতিটি শিশুর জন্য আমরা দাঁড়িয়ে আছি। বক্তৃতার এক পর্যায়ে নেতানিয়াহু গাজার ভেতরে আটক থাকা ইসরায়েলি বন্দীদের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, আমরা এক মুহূর্তের জন্য তোমাদের ভুলিনি। গাজার ভেতরে লাউড স্পিকারে তার বক্তব্য সম্প্রচারিত হয়েছে বলেও দাবি করেন তিনি। হামাসের উদ্দেশ্যে বার্তা পাঠান, অস্ত্র নামাও, আত্মসমর্পণ করো, নইলে মৃত্যু। সমালোচকেরা অবশ্য বলছেন, বন্দীদের মুক্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহুর জেদি মনোভাব। ইসরায়েলের ভেতরেও নেতানিয়াহু বিরোধীরা অভিযোগ করেছেন, তিনি রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। বিরোধী নেতা ইয়াইয়ার লাপিদ তার ভাষণকে বলেছেন ক্লান্তিকর এবং নিরর্থক নাটক। অন্যদিকে গাজার প্রশাসন নেতানিয়াহুর বক্তব্যকে আখ্যা দিয়েছে 8টি বড় মিথ্যার প্যাকেট হিসেবে, যা দিয়ে তিনি নিজের যুদ্ধাপরাধ ঢাকতে চাইছেন। এভাবেই জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভিন্নতর নাটকের মঞ্চায়ন হলো। একদিকে বিশ্ব জনমত ক্রমেই ফিলিস্তিনের পক্ষে ঝুঁকছে, অন্যদিকে নেতানিয়াহু এখনো যুদ্ধের ঢাক বাজাচ্ছেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।